Welcome everyone. So this is going to be a combined class for both standard 8 and O levels. Now obviously for O levels আমরা আরো ডিটেইলসে এই টপিকগুলো পরবর্তীতে জানবো, বাট আজকে যে ক্লাসটা এটা একদম বেসিক্যালি এই ক্লাসটা ক্লাস 8 এর জন্যই ডিজাইন করা হয়েছিল। Now this is basically an extension for food and digestion. Earlier we talked about the classification of food. এটা তোমরা সবাই জানো যে there are 7 different types of food: carbohydrates, lipids, protein, vitamin, mineral, water and dietary fiber. এই ক্লাসটাতে we are basically going to talk about the biochemistry of these molecules. So first let's talk about carbohydrate. You have to understand that carbohydrate, it is a chemical compound. So we need to learn about the chemistry of carbohydrate. Now আমাদের ওয়ার্ল্ডে আমরা যত কার্বোহাইড্রেট পাই, এই কার্বোহাইড্রেট গুলাকে আমরা তিনটা গ্রুপে ডিভাইড করি। So carbohydrates can be divided into 3 groups: monosaccharides, disaccharides and polysaccharides. Monosaccharide হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট গ্রুপ, সেটা এই কার্বোহাইড্রেট গুলোর সাইজ খুবই ছোট হয়। ডাইস্যাকারাইড যারা, এরা মনোস্যাকারাইডের চাইতে একটু বড় হয় কিন্তু পলিস্যাকারাইডের চাইতে আবার ছোট হয়। আর পলিস্যাকারাইড যারা, these carbohydrates are the largest one. These carbohydrates are very big. So এখন আমাদের মনোস্যাকারাইড গ্রুপের তিনটা কার্বোহাইড্রেটের নাম জানতে হবে। সো মনোস্যাকারাইড গ্রুপের মধ্যে যে তিনটে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট আছে, এরা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি আমরা ডাইস্যাকারাইড গ্রুপে। ডাইস্যাকারাইড গ্রুপে আমাদের তিনটা কার্বোহাইড্রেটের নাম জানতে হবে। একটা হচ্ছে ম্যালটোজ, একটা হচ্ছে সুক্রোজ, একটা হচ্ছে ল্যাকটোজ। And lastly আমাদের পলিস্যাকারাইড গ্রুপেরও তিনটা নাম জানতে হবে। পলিস্যাকারাইড গ্রুপে থাকা কার্বোহাইড্রেট যারা আছে, তাদের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ। Now the thing about them is that তোমরা এই নামগুলো অলরেডি আগে শিখে আসছো। ফর এক্সাম্পল আমরা জানি স্টার্চ, these are food reserve in plant cells. Glycogen, these are food reserves in animal cells. And cellulose, these are food reserves in food reserve na, cellulose are the building material for plant cell wall. So এগুলো তোমরা আগেই জানো। তোমাদের কনফিউশনটা লাগে হচ্ছে এই দুইটাতে, মনোস্যাকারাইড কোনগুলা আর ডাইস্যাকারাইড কোনগুলা। মনোস্যাকারাইড ফার্স্টে আমরা এই তিনটা নাম কয়েকবার পড়বো, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই কয়টা নাম কয়েকবার পড়ার পরেই এটা আমাদের মনে থেকে যাবে। এরপর আমরা ম্যালটোজ পড়বো, যে ডাইস্যাকারাইড গুলো পড়বো, যে ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ। না এই নামগুলো একটু পরে মনে থাকবে। তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে কোনগুলা মনোস্যাকারাইড কোনগুলা ডাইস্যাকারাইড। দেখা গেল ম্যালটোজ নামটা তোমার মনে আছে ঠিকই, তুমি ম্যালটোজটা ঢুকাই দিলাম মনোস্যাকারাইডের মধ্যে, তাহলে কিন্তু মার্ক পাবা না। আবার ফ্রুক্টোজ নামটা তোমার মনে আছে ঠিকই, কিন্তু ফ্রুক্টোজ নামটা ঢুকাই দিলে ডাইস্যাকারাইড গ্রুপে, তাহলেও কিন্তু মার্ক পাবা না। সো মনোস্যাকারাইড যারা, এদের নাম মনে রাখার একটা ট্রিক হচ্ছে এই ওয়ার্ডটা মনে রাখো, GF. GF doesn't stand for girlfriend. GF stands for glucose, fructose, galactose. দেখো সব মনোস্যাকারাইডের নামে either G অথবা F থাকে। সো যখনই দেখবা যে কিছু একটা নাম either G অথবা F দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে বুঝতে পারবা যে এটা মনোস্যাকারাইড গ্রুপে। ডাইস্যাকারাইডে কিন্তু কোনো G আর F নাই। আচ্ছা, আর এটা বলতে পারো যে স্যার গ্লাইকোজেন তো আছে, হ্যাঁ গ্লাইকোজেন পলিস্যাকারাইড, এটা এমনি মনে থাকবে কারণ ইউ হ্যাভ অলরেডি স্টাডিড যে গ্লাইকোজেন ইজ দ্য অ্যানিমাল ফুড রিজার্ভ। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কথা না। সো এটা কয়েকবার পড়লেই এটা মনে থাকবে, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। এখন আসো যে এরা কোথায় থাকে। ল্যাকটোজ যে সুগারটা, এই সুগারটা থাকে হচ্ছে মিল্কের মধ্যে। সো ল্যাকটোজ ইজ অলসো নোন অ্যাজ মিল্ক সুগার। সুক্রোজ, আমরা যে বাসায় যে চিনিটা খাই, চায়ের সাথে বলো বা অন্য কিছুর সাথে বলো, ওই চিনিটার কেমিক্যাল নেমই হচ্ছে গিয়ে সুক্রোজ।
সো সুক্রোজের আরেকটা নাম হচ্ছে গিয়ে কমন সুগার অথবা টেবিল সুগার অথবা কেন সুগার। কারণ আমরা যে চিনিটা খাই ওটা তো আখের থেকে আসে, রাইট? আখের ইংলিশ নাম কি? কেন। সো দ্যাটস ওয়াই সুক্রোজ ইজ অলসো নোন অ্যাজ কেন সুগার অর টেবিল সুগার অর কমন সুগার। এরপর আসে ম্যালটোজ। ম্যালটোজ হচ্ছে কি জার্মিনেটিং সিড বা সিডের মধ্যে এই সুগারটা থাকে। গ্লুকোজ নেচারালি আসলে গ্লুকোজ খুব একটা জায়গায় থাকে না। গ্লুকোজটা আমরা এমনি এক্সট্রাক্ট করে নিতে পারি, যেমন আমরা গ্ল্যাক্সোস ডি খাইছে অনেকেই রোজার সময় স্পেশালি শরবত হিসেবে বানায় দেয়। ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে বেসিক্যালি প্ল্যান্টের মধ্যে থাকে, ফ্রুটস অ্যান্ড এসবের মধ্যে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মোনোস্যাকারাইড আমরা অলরেডি পড়ছি, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা অ্যাটলিস্ট এই ক্লাস 8-এ আসো, তোমাদের এগুলা জানার কোনোই দরকার নেই। ইভেন ও লেভেলসে যারা আসো তাদের এগুলা জানার দরকার নেই। জাস্ট নামগুলা জানতে হবে, যে মোনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। নিচে দেখো আমি কতগুলা স্ফিয়ার দিয়ে এগুলো রিপ্রেজেন্ট করতেছি। So glucose is represented by this blue colored ball, fructose is represented by this orange colored ball, and galactose is represented by this white colored ball. Now glucose আমি কয়টা বল দিয়ে রিপ্রেজেন্ট করছি? একটা। তার মানে গ্লুকোজ ইজ এ সিঙ্গেল মলিকিউল। ফ্রুক্টোজ এটা একটা সিঙ্গেল মলিকিউল, গ্যালাক্টোজ এটা একটা সিঙ্গেল মলিকিউল। সিঙ্গেল এইটার আরেকটা মানে হচ্ছে গিয়ে মোনো। সো এই সুগার ইউনিটগুলো যেহেতু সিঙ্গেল এক্সিস্ট করে, একা একা এক্সিস্ট করে, এর জন্য এই গ্রুপটাকে বলা হয়েছে মোনোস্যাকারাইড। মোনো মানে হচ্ছে এক। এরপর আমরা আসি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডে আমরা অলরেডি বলে আসছি যে ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ। ম্যালটোজ দেখো এখানে কয়টা বল? দুইটা বল। সুক্রোজও দুইটা বল, অ্যান্ড ল্যাকটোজও দুইটা। যেহেতু এখানে দুইটা দুইটা করে ইউনিট দিয়ে ওরা বানানো, দ্যাটস ওয়াই এই গ্রুপটাকে আমরা বলি ডাইস্যাকারাইড। ডাই মানে হচ্ছে দুই। সো ডাইস্যাকারাইডস আর বেসিক্যালি মেড অফ টু মোনোস্যাকারাইডস। আবার একটু এখানে আসি, ম্যালটোজ আমরা তাহলে বুঝলাম যে ইট ইজ আ ডাইস্যাকারাইড, কারণ এটা দুইটা ইউনিট দিয়ে বানানো। এবং দুইটা ইউনিট কি কি দেখো, ব্লু কালার বল, ব্লু কালার বল। সো আগে যদি আমরা চলে যাই, তাহলে ব্লু কালার বল আসলে কি ছিল? গ্লুকোজ। তার মানে ম্যালটোজ আসলে কি দিয়ে বানানো? দুইটা গ্লুকোজ মলিকিউল দিয়ে বানানো। সো দুইটা গ্লুকোজ মলিকিউল জোড়া লাগলে একটা ম্যালটোজ হয়। দিস ওয়ান সুক্রোজ। সুক্রোজ দেখো কি দিয়ে বানানো? একটা গ্লুকোজ মলিকিউল আর একটা ফ্রুক্টোজ মলিকিউল। তাহলে একটা গ্লুকোজ মলিকিউল একটা ফ্রুক্টোজ মলিকিউল যদি জোড়া লাগে, তাহলে এটা হয়ে যায় সুক্রোজ। অ্যান্ড একটা গ্লুকোজ মলিকিউল আর একটা গ্যালাক্টোজ মলিকিউল যদি জয়েন করে, দেন ইট ফর্মস ল্যাকটোজ। সো আমরা যদি কনভার্স অথবা রিভার্স অর্ডারে বলতে চাই, একটা ম্যালটোজ ভাঙলে আমরা কি পাবো? একটা ম্যালটোজ ভাঙলে আমরা দুইটা গ্লুকোজ মলিকিউল পাবো। একটা সুক্রোজ ভাঙলে আমরা একটা গ্লুকোজ পাবো, একটা ফ্রুক্টোজ পাবো। এবং একটা ল্যাকটোজ মলিকিউল ভাঙলে একটা গ্লুকোজ পাবো আর একটা গ্যালাক্টোজ পাবো। না এই জিনিসটা ও লেভেলস এর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 8-এ জানলে ভালো, না জানলে সমস্যা নেই। তবে ক্লাস 8-এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা জানতে হবে যে সুক্রোজ ইজ দ্য টেবিল সুগার অর কমন সুগার অথবা কেন সুগার, CANE, কেন সুগার। আর ল্যাকটোজ যেটা, এটা হচ্ছে গিয়ে মিল্ক সুগার। নাও লেটস কাম টু পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড যেটা, তিনটা আমরা অলরেডি পড়ছি, যে স্টার্চ, গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ। নাও মোনোস্যাকারাইড একটা ইউনিট, ডাইস্যাকারাইড দুইটা ইউনিট, আর পলিস্যাকারাইড যেটা, এটা অনেকগুলো ইউনিট। এখানে যদি আমি অল্প কয়েকটা দেখাইছি, বাট এইগুলা দেখা যাবে 1000টা বল দিয়ে বানানো বা 2000টা বল দিয়ে বানানো, অনেক বড় বড় হয়। সো স্টার্চও অনেক বড় মলিকিউল, গ্লাইকোজেনও অনেক বড় মলিকিউল, অ্যান্ড সেলুলোজও অনেক বড় মলিকিউল। ক্লাস 8-এর জন্য জাস্ট জানতে হবে যে পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেক বড় মলিকিউল, এবং পলিস্যাকারাইড গুলা দে আর মেড অফ গ্লুকোজ। অনেকগুলা গ্লুকোজ একসাথে জোড়া লেগে স্টার্চ হয়, অথবা গ্লাইকোজেন হয়, অথবা সেলুলোজ হয়।
ক্লাস 8 এর জন্য আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টার্চ it is found in plant as food reserve, glycogen it is found in animal as food reserve, and cellulose it is found in plant cell wall. For O levels আমাদের আরেকটু ডিটেইলস জানতে হবে, সেটা হচ্ছে যে স্টার্চ যেটা এইটা অ্যালফা গ্লুকোজ দিয়ে বানানো, গ্লাইকোজেন যেটা এটা আলফা গ্লুকোজ দিয়ে বানানো, সেলুলোজ যেটা এটা বিটা গ্লুকোজ দিয়ে বানানো। তার মানে গ্লুকোজের অ্যাকচুয়ালি দুইটা ভ্যারাইটি আছে, আলফা গ্লুকোজ অ্যান্ড বিটা গ্লুকোজ। আলফা গ্লুকোজ দিয়ে স্টার্চ আর গ্লাইকোজেন হয়, বিটা গ্লুকোজ দিয়ে সেলুলোজ হয়। আর একটু আগে বাকি যেগুলো বললাম এগুলো সব আলফা গ্লুকোজ দিয়ে বানানো। ও লেভেলসের জন্য আরেকটা জিনিস যেটা জানতে হবে যে স্টার্চ মলিকিউল যেগুলো আছে এগুলা স্ট্রেইট চেইন থাকে, গ্লাইকোজেন যেটা এইটা ব্রাঞ্চড চেইন থাকে। স্টার্চের মধ্যে ব্রাঞ্চিং থাকতে পারে বাট থাকলেও খুব অল্প থাকবে, সো দে আর লেস ব্রাঞ্চড। গ্লাইকোজেন যারা এরা হাইলি ব্রাঞ্চড থাকে, আর সেলুলোজ যারা এরাও মোটামুটি এরা অ্যাকচুয়ালি স্ট্রেইট ব্রাঞ্চডই থাকে ইউজুয়ালি। সো এইটুক জানলেই আমাদের চলবে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সবার জন্যই সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট কি কি এলিমেন্ট দিয়ে বানানো, কি কি অ্যাটমস থাকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন অ্যাটম থাকবে, হাইড্রোজেন অ্যাটম থাকবে অ্যান্ড অক্সিজেন অ্যাটম থাকবে। সো তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য এলিমেন্টারি কম্পোজিশন, তাহলে তোমরা বলবা যে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্টার্চ কি দিয়ে বানানো, তখন কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বললে হবে না, তখন বলতে হবে গ্লুকোজ দিয়ে বানানো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে সুক্রোজ কি দিয়ে বানানো, তোমার বলতে হবে যে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ দিয়ে বানানো। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এই স্লাইডে অলরেডি আসলে এই কথাগুলো আমরা বলে আসছি যে মনোস্যাকারাইড এর মধ্যে কি আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। মনোস্যাকারাইডের জেনারেল কেমিক্যাল ফর্মুলা যেটা সেটা হচ্ছে দিস C6H12O6। দেখো একটু আগে আমরা কি বলছিলাম যে কি কি অ্যাটম থাকে কার্বোহাইড্রেটে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখছো মিলে গেল যে কার্বন আছে, হাইড্রোজেন আছে অ্যান্ড অক্সিজেন আছে। সো গ্লুকোজ বলো, ফ্রুক্টোজ বলো, গ্যালাক্টোজ বলো, এদের সবার জেনারেল কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H12O6। এটা জানতে হবে। এখন আসো মনোস্যাকারাইড আমরা ইউজুয়ালি কোন ধরনের খাবারে পাই। ফ্রুট, হানি, ডাইজেস্টেড মিল্ক এই কথাটা বলার দরকার নেই বিকজ নর্মালি আমরা ডাইজেস্টেড মিল্ক পাবো না। সো ফ্রুট অ্যান্ড হানি দে কন্টেইন মনোস্যাকারাইড, এইটা বাদ। এরপর আসো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। নাও এইটাও তোমাদের জেনে রাখা ভালো, কারণ অনেক সময় সুক্রোজের কেমিক্যাল ফর্মুলা জিজ্ঞেস করতে পারে, স্পেশালি ও লেভেলস এর জন্য। এইটার জন্য জানার দরকার নেই, মানে জানলে ভালো, না জানলে সমস্যা নেই। ও লেভেলস এর জন্য এটা জানা উচিত। সেটা হচ্ছে সুক্রোজের বা যে কোনো ডাইস্যাকারাইডের জেনারেল কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C12H22O11। এখন আসলে ডাইস্যাকারাইড কোথায় পাওয়া যায়। ডাইস্যাকারাইডে আমরা জানি তিনটা, ম্যালটোজ, সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ। ম্যালটোজ কই পাওয়া যায়? বার্লিতে পাওয়া যায়। বার্লি এক ধরনের সিড বা এক ধরনের কি বলে খাবার, যদিও তোমরা খাও নাই, আমি নিজেও খাইনি। যাই হোক, সো বার্লি যেটা বার্লিতে পাওয়া যায়, এবং শুধু বার্লি না, যে কোনো জার্মিনেটিং সিডের মধ্যেই ম্যালটোজ পাওয়া যায়। সুক্রোজ আমরা অলরেডি বলছি যে টেবিল সুগার বা কেইন সুগার বা কমন সুগার যেটা আমরা প্রতিদিন খাই ওইটার মধ্যে। ল্যাকটোজ হচ্ছে মিল্কে থাকে। আর এটা জানা লাগবে আমাদের যে ম্যালটোজ ভাঙলে গ্লুকোজ, দুটো গ্লুকোজ পাই, সুক্রোজ ভাঙলে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, ল্যাকটোজ ভাঙলে একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ। আর লাস্টলি হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড। এই ফর্মুলাটা ও লেভেলস যারা তারা জানলে ভালো, এইটার জন্য জানার দরকার নেই। এইটার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে যে স্টার্চ আমরা কোন কোন খাবারে পাই, ব্রেড, পাস্তা, হোল সিরিয়াল, পটেটো, মানে এই যত আমরা কার্বোহাইড্রেটের যে এক্সাম্পলগুলো পড়ছিলাম তার সবার মধ্যে স্টার্চ থাকে। সেলুলোজ ইউজুয়ালি প্ল্যান্ট ম্যাটেরিয়াল থাকে, যেমন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর গ্লাইকোজেনটা থাকে হচ্ছে এনিম্যাল সোর্স থেকে, যার কারণ আমরা জানি যে গ্লাইকোজেন ইজ দ্য এনিম্যাল ফুড রিজার্ভ। সো আমরা লিভার, মাসেল এর মধ্যে অনেক বেশি গ্লাইকোজেন পাবো।
সো কামিং ব্যাক টু দিস লিটল পিগি, সাথে সাথে তোমাদের নিশ্চয়ই মাথায় চলে আসছে যে উই আর নাও গোয়িং টু টক অ্যাবাউট প্রোটিনস। নাও প্রোটিন কি দিয়ে বানানো? অ্যামাইনো অ্যাসিডস দিয়ে বানানো। অ্যান্ড প্রোটিনের মধ্যে কি কি এলিমেন্টস থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ইন অ্যাডিশন সালফার অ্যান্ড ফসফরাস থাকতে পারে। না, এইখানে তোমার কোয়েশ্চেনটা বুঝতে হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে প্রোটিন কি দিয়ে বানানো, বলবা অ্যামাইনো অ্যাসিড। যদি জিজ্ঞেস করে প্রোটিনের ইউনিট কি, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মোনোমার কি? ইউনিট আর মোনোমার একই জিনিস। তাহলে প্রোটিনের মোনোমার কি? অ্যামাইনো অ্যাসিড। আর কোয়েশ্চেনটা যদি এমন হয় যে হোয়াট আর দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন প্রোটিন, তাহলে কি বলবা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। In addition, sulfur and phosphorus might also be present. এই জিনিসগুলো আমরা আগে পড়ে আসছি যে there are 20 different types of amino acid. এর মধ্যে 10টাকে আমরা বলি essential amino acid, আর 10টাকে আমরা বলি non essential amino acid. essential amino acid গুলা বেশিরভাগ হচ্ছে animal সোর্সে পাওয়া যায়, আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো বেশিরভাগ হচ্ছে প্ল্যান্ট সোর্সে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই 20টাকে এসেনশিয়াল আর নন এসেনশিয়ালে ভাগ করতেছি। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ওইগুলা যেগুলো আমাদের বডি নিজেই বানাইতে পারে, আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ওইগুলা যেগুলো আমাদের বডি নিজে বানাইতে পারে না। তো আমাদের বডি যদি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নিজে না বানাইতে পারে, তাহলে এগুলা আমাদের বডিতে আসে কোথা থেকে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আসে থ্রু আওয়ার ডায়েট। আমরা যে খাবারগুলো খাই ওই খাবারের থেকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আসে। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তুমি যদি নাও খাও, তারপরেও তোমার বডি এটা অটোমেটিক্যালি বানায় ফেলতে পারে। সো আমাদের খাবারে কোনটা এসেনশিয়াল? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। আর আমাদের খাবারে কোনটা এসেনশিয়াল না? নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কারণ এগুলো আমাদের বডি নিজেই বানাইতে পারে, না খাইলেও সমস্যা নেই। সো আমরা বলছিলাম যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানানো। এই যে বলগুলা দেখতেছো, এই বলগুলা হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। তো অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে এইটা এরকম একটা প্রোটিন ফর্ম করে। Here is an image of a protein. So entire thing this is a protein. আর এই যে ইন্ডিভিজুয়াল বলগুলা দেখতে পাচ্ছ, these are individual amino acid molecules. So অনেকগুলা amino acid molecules জোড়া লেগে একটা প্রোটিন হয়েছে। এরপর আসো লিপিডস। না, এই কথাটা আমরা আগে বলে আসছিলাম যে লিপিড রুম টেম্পারেচারে যদি লিকুইড থাকে তখন ওই লিপিডগুলোকে আমরা বলি অয়েল, আর যেসব লিপিড রুম টেম্পারেচারে সলিড থাকে ওগুলাকে আমরা বলি ফ্যাট। অ্যাপার্ট ফ্রম দিস, অয়েল আর ফ্যাট একই জিনিস। এখন আসলে লিপিডের কেমিক্যাল কম্পোজিশন কি? না, আমরা আগে দেখে আসছি যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানানো, লিপিড দুইটা জিনিস দিয়ে বানানো, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। সো যখন একটা গ্লিসারল মলিকিউল একটা ফ্যাটি অ্যাসিড মলিকিউলের সাথে জোড়া লাগে, তখনই দে ফর্ম লিপিড। সো কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ লিপিড, তখন কি বলবা? যে ইট ইজ মেড অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে লিপিডের মধ্যে কি কি এলিমেন্টস প্রেজেন্ট, তখন আবার বলতে হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সো আমরা একটু রিভিউ করি। কার্বোহাইড্রেটের এলিমেন্টারি কম্পোজিশন কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। লিপিডের এলিমেন্টারি কম্পোজিশনও কি? সেম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। প্রোটিনেরটা একটু ডিফারেন্ট, বিকজ প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সাথে নাইট্রোজেন অলওয়েজ থাকে, প্লাস সালফার আর ফসফেটও থাকতে পারে। আচ্ছা, কামিং ব্যাক টু লিপিড। সো আমরা বললাম যে লিপিড ইজ মেড অফ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। গ্লিসারলের কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে এইরকম। এটা এইটার জন্য জানার দরকার নেই, এটা দরকার হচ্ছে গিয়ে এটার জন্য জানলে ভালো, ও লেভেলসের জন্য এটা মাস্ট জানতেই হবে।
সো গ্লিসারল আমরা দেখলাম, আরেকটা বাকি থাকলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডটা দেখতে অনেকটা এইরকম থাকে। না স্ট্যান্ডার্ড 8 এর জন্য জাস্ট এইটুক জানতে হবে যে ফ্যাটি অ্যাসিড 3 রকমের আছে। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ও লেভেলস এর জন্য আমি এটার ডিটেলসে পরে জানাবো, জাস্ট বেসিক এইটুক জেনে রাখো যে ফ্যাটি অ্যাসিড 3 রকম: স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে কথা হচ্ছে যে এই তিনটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে ডিফারেন্স কই? দ্য ডিফারেন্স ইজ ইন দ্য টাইপ অফ কার্বন কার্বন বন্ড। এইখানে দেখো সব কয়টার মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো এখানে একটা ডাবল বন্ড আছে কিন্তু এটা কিন্তু কার্বন কার্বন নয়, দিস ইজ কার্বন অক্সিজেন। সো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা? যেই ফ্যাটি অ্যাসিডে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই। তাহলে আসো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা? এইখানে দেখো, এইখানে কিন্তু একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো যেই ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তার হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা? এইটাতে দেখো এখানে একটা, দুইটা, তিনটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো যদি কোনো ফ্যাটি অ্যাসিডে মোর দেন ওয়ান ডাবল বন্ড থাকে তখন এটাকে আমরা বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো অনেকগুলা কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর যদি একটাও কার্বন কার্বন ডাবল বন্ড না থাকে তাহলে সেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো হিয়ার উই ক্যান সি যে একটা গ্লিসারল আর একটা ফ্যাটি অ্যাসিড কম্বাইন করতেছে, অ্যান্ড ওরা যখন কম্বাইন করবে ওরা হয়ে যাবে একটা লিপিড। সেম থিং এখানে, এই একটা গ্লিসারল, এই গ্লিসারলটার সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড মলিকিউল জোড়া লাগতেছে, and they are going to form the lipid. এখন কথা হচ্ছে যে একটু আগে আমরা পড়ছি যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে স্যাচুরেটেড ফ্যাট হয়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে আনস্যাচুরেটেড ফ্যাট হয়। তাহলে এই স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে ডিফারেন্স কি? তোমরা টিভিতে অনেক কমার্শিয়ালে অ্যাডভার্টাইজমেন্টে এই কথাগুলো শুনছো যে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, এই জিনিসগুলো আসলে মানেটা কি? প্রথমে একদম বেসিক যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট ইজ হেলদি, স্যাচুরেটেড ফ্যাট ইজ আনহেলদি। তার মানে ফ্যাট খাওয়াটা কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে তুমি কি স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছ নাকি আনস্যাচুরেটেড ফ্যাট খাচ্ছ। তুমি যদি আনস্যাচুরেটেড ফ্যাট খাও ইটস গুড ফর হেলথ, তুমি যদি স্যাচুরেটেড ফ্যাট খাও দেন দ্যাট ইজ ব্যাড ফর হেলথ। স্যাচুরেটেড ফ্যাট এরা এনিম্যাল সোর্সের মধ্যে পাওয়া যায়, এনিম্যাল ফুড থেকে পাওয়া যায়, যেমন মিল্ক, বাটার, চিজ, ঘি, দেন মিট, রেড মিট, এগ ইয়ক, এদের সবার মধ্যে হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ফ্যাট থাকে। সো এই খাবারগুলো আমরা যদি অল্প খেলে সমস্যা নেই, বাট আমরা যদি বেশি অ্যামাউন্টে এই স্যাচুরেটেড ফ্যাটগুলো খাই তাহলে এটা আমাদের বডিতে সমস্যা করবে। সো দিস ইজ ব্যাড ফর হেলথ, স্যাচুরেটেড ফ্যাট ইজ ব্যাড ফর হেলথ। আর আমরা কেমিক্যালি জানি যে স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে না। আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে তাহলে উল্টাটা। আনস্যাচুরেটেড ফ্যাট এইটা হচ্ছে প্ল্যান্ট সোর্সে পাওয়া যায়, দিস ইজ গুড ফর হেলথ, অ্যান্ড এটার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড প্রেজেন্ট। সো আনস্যাচুরেটেড ফ্যাটটা যে স্যাচুরেটেড ফ্যাটের উল্টা। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে, কোলেস্টেরল। এই নামটাও প্রায় শুনছো যে আমার কোলেস্টেরল লেভেল হাই, ওই খাবারে অনেক কোলেস্টেরল। না, এই কোলেস্টেরল জিনিসটা কি? কোলেস্টেরল ইজ আ টাইপ অফ স্যাচুরেটেড ফ্যাট, অ্যান্ড লাইক এনি স্যাচুরেটেড ফ্যাট তুমি যদি বেশি পরিমাণ কোলেস্টেরল খাও ইট উইল বি ব্যাড ফর হেলথ। আমরা যখন হার্ট পড়ে আসছি তখন আমরা পড়ছি যে too much cholesterol can build up in your arteries and this may result in atherosclerosis, and যদি বেশি atherosclerosis হয় বা বেশি কোলেস্টেরল খাও
then the ultimate result is this, heart attack and stuff like that. So আমরা unsaturated fat বেশি খাবো আর saturated fat কম খাবো. Now you might be wondering one thing, যে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই খাই বা ভাজা পোড়া খাই, সিঙ্গারা, সমুচে বা whatever, এগুলা তো আমরা সয়াবিন অয়েল দিয়ে ভাজি. তাইলে সয়াবিন অয়েল তো প্ল্যান্ট ফ্যাট. তাইলে এই ফ্রেঞ্চ ফ্রাই বেশি খাইলে বা সিঙ্গারা সমুচে বেশি খাইলে আমাদের বাপ মা আমাদের সাথে চিল্লায় কেন? এটা তো তাইলে টেকনিক্যালি ভালো হওয়ার কথা, যেহেতু সয়াবিন অয়েল ভেজিটেবল অয়েল বা প্ল্যান্ট বেসড অয়েল, তাহলে তো এটা আনস্যাচুরেটেড ফ্যাট হওয়ার কথা ছিল. তাহলে আনস্যাচুরেটেড ফ্যাট হওয়া তো ভালো. তাহলে তো ফ্রেঞ্চ ফ্রাই বা পাকোড়া বা সিঙ্গারা সমুচে খাইলে আমাদের শরীরের জন্য ভালো হওয়ার কথা ছিল. তাহলে কেন আমাদের বাপ মা আমাদের বকা দেয়? The reason is that যদিও সয়াবিন অয়েল itself is unsaturated fat, but এই তেলটা দিয়ে যখন ভাজা হয়, অনেক হাই টেম্পারেচারে তেলটা থাকে. ওই হাই টেম্পারেচারে যেটা হয়, যে ওই সয়াবিন অয়েলটা যদিও ইনিশিয়ালি এটা আনস্যাচুরেটেড ফ্যাট ছিল, ওই হাই টেম্পারেচারের কারণে কেমিক্যাল চেঞ্জ হয়ে ওইটা স্যাচুরেটেড ফ্যাট হয়ে যেতে পারে. প্লাস আরো কিছু টক্সিক কেমিক্যাল জেনারেট হয়. এর জন্যই বলা হয় যে ভাজা পোড়া খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো. Now let's come to minerals. Minerals অনেকগুলা আমাদের বডির জন্য দরকার, যেমন আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ফসফেট, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড. এদের মধ্যে আমাদের বেশি ইম্পর্টেন্ট যেই দুইটা, সেটা হচ্ছে আয়রন অ্যান্ড ক্যালসিয়াম. বাকিগুলো আমাদের জানতে হবে, বাট এই দুইটা একদম মাস্ট. সো আয়রন আমরা কোথায় পাই? কিভাবে আমাদের বডিতে আয়রন যায়? এইভাবে যদি আমরা নাট বল্টু চাবায় খাই, ইটস নট গোয়িং টু গিভ আস এনি আয়রন. আয়রন কন্টেনিং ফুড খেতে হবে আমাদের, দ্যাট ইজ রেড মিট, লিভার, এগস, গ্রিন লিফি ভেজিটেবল, দিস টাইপ অফ থিংস. একটা কথা, সেটা হচ্ছে নর্মালি মিল্কে কিন্তু আয়রন থাকে না. এই কারণে ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চারা তো শুধু মিল্ক খায়, ব্রেস্ট ফিডিং করে. সো ওদের কিন্তু প্রথম 6 মাস ওরা মিল্ক খেলে সমস্যা নেই, বাট আফটার 6 মান্থস এই বাচ্চাগুলোকে কিন্তু আমাদের অন্য খাবার খাওয়ানো শুরু করতে হবে, যাতে ওই বাচ্চাগুলো আয়রন পায়. এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে আয়রনের ইম্পর্টেন্সটা কি? আয়রনের ইম্পর্টেন্স হচ্ছে যে আয়রন ইজ নিডেড ফর দ্য সিনথেসিস অফ হেমোগ্লোবিন. অলসো কিছু এনজাইম আছে, সেগুলোর বানানোর জন্য আমাদের আয়রন দরকার. ক্লাস 8 এর জন্য এইটুক জানাই ইনাফ, যে আয়রন কোথায় কোথায় আছে, কি কি খাবারে আছে, অ্যান্ড ফাংশন কি. আয়রন দিয়ে আমরা হেমোগ্লোবিন বানাই. হেমোগ্লোবিন রেড ব্লাড সেলে থাকে, which absorbs oxygen. এখন কেউ যদি আয়রন না খায় সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তাহলে কি তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হেমোগ্লোবিন থাকবে? না. সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হেমোগ্লোবিন যদি না থাকে, তাহলে কি তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে রেড ব্লাড সেল থাকবে? রেড ব্লাড সেলও থাকবে না. তাহলে তার একটা ডিজিজ ডেভেলপ করবে. এই ডিজিজটার নাম হচ্ছে গিয়ে অ্যানিমিয়া. নাও অ্যানিমিয়া বাংলা নাম হচ্ছে গিয়ে রক্ত স্বল্পতা. তাহলে বুঝতেই পারতেছো, যার অ্যানিমিয়া হয়েছে তার রেড ব্লাড সেল নাই, মানে আছে, অল্প আছে. সো যদি রেড ব্লাড সেল অল্প থাকে, তাহলে সে ঠিক মতন অক্সিজেন ক্যারি করতে পারবে না. ঠিক মতন অক্সিজেন ট্রান্সপোর্ট না করতে পারলে সে ঠিক মতন রেসপায়ার করতে পারবে না, তার এনার্জি ঠিক মতন পাবে না. এই কারণে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টও প্রপারলি হবে না. এই লোক দেখা যাবে সবসময় টায়ার্ড থাকতেছে. আর অ্যানিমিয়া, এই ডিজিজটা একজন মানুষের চেহারা দেখলেই বোঝা যায়. কেন? বিকজ যার অ্যানিমিয়া আছে তার ব্লাড সেল নাই, তার রেড ব্লাড সেল নাই. সো রেড ব্লাড সেল যদি না থাকে, তার চেহারাটা দেখা যাবে যে অনেক পেল থাকবে, মানে ফ্যাকাশে থাকবে, সাদা সাদা থাকবে. দ্যাট ডাজন্ট মিন যে ইউরোপিয়ানদের কি জানি বলে অ্যানিমিয়া আছে. কারণ ইউরোপিয়ানদের দেখবে যে চামড়াটা কিন্তু একটু লাল লাল থাকে, কিন্তু যার অ্যানিমিয়া আছে তার এরকম লাল লাল কোনো স্পট থাকবে না. তার একদম দেখা যাবে যে সাদা মনে হচ্ছে পুরো. তোমাদের বইয়ে একটা চার্ট দেয়া আছে, এখানে যদিও ছবিটা অনেক ব্লার আসছে, বাট তোমাদের এই চার্টটা বইয়ের মধ্যেই দেয়া আছে. সো এই চার্টটা একটু দেখে নিও, যে কি কি মিনারেলস, তাদের কি কি ফাংশন, এবং কোথা থেকে আমরা এই খাবারগুলা পাই.
অ্যান্ড ভিটামিনের জন্য তোমাদের এরকম একটা আলাদা চার্ট দেওয়া আছে। নাও ভিটামিন, এই ভিটামিনগুলোর ফাংশন কি এটাও দেওয়া আছে, অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিজিজ কি কি হয় এটাও দেওয়া আছে, অ্যান্ড সোর্সগুলোও দেওয়া আছে। সো এই চার্ট দুইটা, এই মিনারেলের চার্ট আর ভিটামিনের চার্ট, এই দুইটা বইয়ে থেকে দেখে নিও, কারণ টিচাররা স্পেশালি স্কুলে এই চার্টগুলো থেকে খুব বেশি কোয়েশ্চেন করতে পছন্দ করে। Now let's come to this food test. The first test that we will conduct is the test for glucose. Now the test for glucose has another name. It is also known as test for reducing sugar. So তোমাকে test for glucose করতে বলুক বা test for reducing sugar করতে বলুক, both are the same thing. সো এখানে প্রসিডিউরগুলো লেখা আছে যে কিভাবে টেস্টটা করতে হয়। সো ব্যাপারটা অনেকটা এরকম, ইমাজিন যে তোমাকে কেউ একটা ফুড স্যাম্পল দিল বা তোমাকে একটা জুস দিল, দিয়ে বললো যে দিস জুস কন্টেইনস গ্লুকোজ। এখন এই জুসের মধ্যে আসলে গ্লুকোজ আছে কি না সেটা তুমি কিভাবে বের করবে? আমরা এই টেস্ট দিয়ে সেটা বের করতে পারি। সো ফার্স্টে আমরা যেটা করব যে আমরা একটা টেস্ট টিউব নিব এবং টেস্ট টিউবের মধ্যে আমরা একটা রিএজেন্ট দিব বা একটা কেমিক্যাল দিব, এটাকে বলা হয় বেনেডিক্টস সলিউশন। অ্যান্ড যেহেতু এটা বেনেডিক্টস সলিউশন দিয়ে করা হয়, এই কারণে এই টেস্ট ফর গ্লুকোজ বা টেস্ট ফর রিডিউসিং সুগারের আরেকটা নাম হচ্ছে গিয়ে বেনেডিক্টস টেস্ট। সো বেনেডিক্টস সলিউশন আমরা 5 ml এই টেস্ট টিউবের মধ্যে নিলাম, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে বেনেডিক্টস সলিউশনের কালার হচ্ছে গিয়ে ব্লু। সো এরপর আমরা করব কি, ওই যে স্যাম্পলটা আমাদের দেয়া হয়েছে, যে জুসটা দেওয়া হয়েছে, ওই জুস থেকে 8 ড্রপ আমরা এই বেনেডিক্ট সলিউশনের মধ্যে দিব, অ্যান্ড দেওয়ার পরে উই আর গোয়িং টু হিট ইট। এটা আমরা ডাইরেক্ট ফ্লেমেও করতে পারি বা ওয়াটার বাথেও করতে পারি। হিট করার পরে যদি আমরা দেখি যে কালারটা এরকম হয়ে গেছে, এইটাকে বলা হয় ব্রিক রেড, তাহলে বুঝতে হবে যে ওই যে স্যাম্পলটা অ্যাড করছিলাম ওই স্যাম্পলের মধ্যে গ্লুকোজ বা রিডিউসিং সুগার ছিল। আর যদি দেখা যায় যে স্যাম্পল দিলাম, দিয়ে মিক্স করার পর হিট করার পর কালার চেঞ্জ হয় না, কালার এরকম ব্লুই আছে, তাহলে বুঝতে হবে যে ওই স্যাম্পলের মধ্যে কোনো গ্লুকোজ ছিল না। সো যদি কালার চেঞ্জ হয়, হয়ে ব্রিক রেড হয়, দেন গ্লুকোজ ইজ প্রেজেন্ট। আর যদি কালার ব্লুই থাকে তাহলে গ্লুকোজ ইজ অ্যাবসেন্ট। যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইট হ্যাজ গিভেন পজিটিভ রিয়াকশন অর দ্য স্যাম্পল ইজ পজিটিভ ফর গ্লুকোজ। আর যদি কোনো কালার চেঞ্জ না হয় তাহলে ইটস এ নেগেটিভ রিয়াকশন অর দ্য স্যাম্পল ইজ নেগেটিভ ফর গ্লুকোজ। নেক্সট ইজ দ্য টেস্ট ফর স্টার্চ। এখানে আমরা যেটা করব, এখানে আমাদের রিএজেন্টটা হবে হচ্ছে আয়োডিন সলিউশন। না, আয়োডিন সলিউশনের নর্মাল কালার হচ্ছে গিয়ে আমরা বলি ব্রাউন ইয়েলো, যদি এখানে ওরকম ব্রাউন ইয়েলো মনে হচ্ছে না, ইটস মোর লাইক দিস কালার, এইখানে যে কালারটা দেখতে পাচ্ছ এরকম একটা কালার, তো হোয়াট এভার। সো এখানে রিএজেন্ট হচ্ছে আমাদের আয়োডিন সলিউশন। এই টেস্টটা করার জন্য আমরা যেটা করবো, উই আর গোইং টু ইউজ আ হোয়াইট টাইলস লাইক দিস, অ্যান্ড এই হোয়াইট টাইলসের মধ্যে আমরা ফার্স্টে আমাদের ওই স্যাম্পলটা দিব। ইন দিস কেস দ্য স্যাম্পল ইজ স্টার্চ সলিউশন বা সলিড স্টার্চ দিয়েও করা যায় এটা। অ্যান্ড দেন আমরা যেটা করব, সলিড স্টার্চ বা নর্মালি এগুলোর কালার হচ্ছে সাদা হয়, এর মধ্যে আমরা আয়োডিন ড্রপটা দিব। আমাদের স্যাম্পলের মধ্যে যদি আসলেই স্টার্চ থাকে সেই ক্ষেত্রে এই ব্রাউন ইয়েলো লিকুইডটা ইট উইল টার্ন ইনটু ব্লু ব্ল্যাক, যেমন এখানে দেখা যাচ্ছে। সো আসলেই যদি স্যাম্পলে স্টার্চ থাকে, এর মধ্যে যদি আমরা আয়োডিন দেই, দেন দ্য কালার ইজ গোয়িং টু বি ব্লু ব্ল্যাক। আর যদি দেখা যায় যে স্যাম্পলের মধ্যে আয়োডিন দেওয়ার পরেও এটার কালার ওই অরেঞ্জ ইয়েলো আছে, তাহলে বুঝতে হবে যে এই স্যাম্পলের মধ্যে কোনো স্টার্চ নাই। সো দিস ইজ দ্য টেস্ট ফর স্টার্চ, এটাকে ইটস অলসো নোন অ্যাজ দ্য আয়োডিন টেস্ট। নেক্সট ইজ দ্য টেস্ট ফর প্রোটিন। সো গ্লুকোজের টেস্টকে আমরা বলি বেনেডিক্টস টেস্ট, স্টার্চের টেস্টকে আমরা বলি আয়োডিন টেস্ট, অ্যান্ড প্রোটিনের টেস্টকে আমরা বলি বিউরেটস টেস্ট। না, বিউরেট টেস্টে আমরা যেটা করব, উই আর গোইং টু ইউজ বিউরেট রিএজেন্ট।
না বিউরেট রিয়েজেন্টের মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড কপার সালফেট। সো যেটা করব আমরা এখানে যদিও দুইটা স্টেজে দেয়া আছে, বাট এখন যে বিউরেট রিয়েজেন্টগুলো পাওয়া যায় তার মধ্যে একই সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড কপার সালফেট দেয়া থাকে। সো আমরা ফার্স্টে আমাদের স্যাম্পলটা নিব একটা টেস্ট টিউবের মধ্যে, 2 সেন্টিমিটার কিউব স্যাম্পল নিব, অ্যান্ড 2 সেন্টিমিটার কিউব স্যাম্পল নেওয়ার পরে আমরা কয়েক ড্রপ বিউরেট রিয়েজেন্ট দিয়ে দিব। না বিউরেট রিয়েজেন্টের নর্মাল কালার হচ্ছে গিয়ে ব্লু। স্যাম্পলের মধ্যে এই বিউরেট রিয়েজেন্ট দেওয়ার পর আমরা যদি দেখি যে কালারটা ব্লু থেকে পার্পল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে প্রোটিন ইজ প্রেজেন্ট। আর স্যাম্পলের মধ্যে বিউরেট রিয়েজেন্ট দেওয়ার পরেও যদি কালারটা ব্লুই থাকে, সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে যে স্যাম্পলে কোনো প্রোটিন ছিল না। সো বিউরেট রিয়েজেন্ট যদি ব্লু থেকে পার্পল হয়, তার মানে প্রোটিন প্রেজেন্ট অ্যান্ড দ্য টেস্ট ইজ পজিটিভ। সেম জিনিসই বলা আছে যে আমরা এখানে ওই প্রোটিনটা নিলাম, স্যাম্পলটা নিলাম সরি, অ্যান্ড স্যাম্পলের মধ্যে আমরা বিউরেট রিয়েজেন্ট দিলাম 2 সেন্টিমিটার কিউব। সো 2 সেন্টিমিটার কিউব স্যাম্পল, 2 সেন্টিমিটার কিউব বিউরেট সলিউশন দিয়ে আমরা মিক্স করলাম। মিক্স করার পরে এটা কালার কি হয়েছে, পার্পল বা ভায়োলেট। তার মানে এই স্যাম্পলের মধ্যে প্রোটিন ছিল। আর যদি কালার চেঞ্জ না হতো তাহলে বুঝে নিতাম যে এই স্যাম্পলের মধ্যে কোনো প্রোটিন ছিল না। The last one is test for lipid. Now the test for lipid is called emulsion test. Emulsion টেস্টের জন্য আমরা যে রিয়েজেন্ট ইউজ করব সেটা হচ্ছে ইথানল বা অ্যালকোহল। So what we are going to do is that আমরা একটা টেস্ট টিউবের মধ্যে শুধু পানি নিব, আরেকটা টেস্ট টিউবের মধ্যে ইথানল নিব। এরপরে আমরা যেটা করব যে ইথানলের যে টেস্ট টিউবটা ছিল ওইটার মধ্যে we are going to add some sample and then we are going to mix it and then ইথানলটাকে আমরা ওয়াটারের মধ্যে ঢেলে দিব। সো এখানে সবকিছু বলা আছে কি করব আমরা। সো ওই ইথানল কন্টেনিং স্যাম্পলটা যখন আমরা ওয়াটারের মধ্যে ঢেলে দিলাম, যদি কালার এরকম ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের স্যাম্পলের মধ্যে কোনো লিপিড নাই। আর যদি ইথানল আর স্যাম্পলটা যখন আমি ওয়াটারে দিব তখন যদি এরকম ক্লাউডি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের স্যাম্পলে লিপিড ছিল। সো দিস ইজ a negative emulsion test and this is a positive emulsion test. So emulsion test যদি পজিটিভ হয়, ইথানল সলিউশন প্লাস ওয়াটার সলিউশনটা যদি ক্লাউডি হয়ে যায়, তার মানে আমাদের স্যাম্পলের মধ্যে লিপিড ছিল। আর যদি ক্লিয়ার থাকে স্যাম্পলে লিপিড ছিল না। So for class 8 that's it about this chapter. আর যারা ও লেভেলসে আমরা এই চ্যাপ্টারটা আরেকবার করব আরেকটু ডিটেলসে। So till now that's it. Okay, thank you.